ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আমার নাম হচ্ছে ভূদেব মাহাতো। আজকে আমার চ্যানেলের এটা প্রথম ভিডিও, ঠিক আছে? আজকে আমার চ্যানেলের এটা ফার্স্ট ভিডিও। সো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা পাশে থাকবেন, শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো এরপর দেখো, আমরা শুরু করব হচ্ছে আজকে যেটা স্টার্ট করব তার আগে আমি বলে নিই, আমি 2020 সালে জিওলজি অনার্স জেকে কলেজ, সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং তারপর থেকে আমি 2021-23 সেশনে আমি ডিএলএডও করেছি। তারপর থেকে এখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছি, ঠিক আছে? এরপর আমি যেহেতু ডিএলএড করেছি, আমি ডিএলএডের এখন যেহেতু রিসেন্ট আমার সেটা হয়েছে, আমি সেখানকার কিছু কিছু জিনিস, যেরকম ধরো লেসন প্ল্যান আছে, তারপর সেখানকার যে পিওয়াইকিউতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেগুলো আমি আমার এই চ্যানেলে বেসিক্যালি এখন আপলোড করব। মেনলি আমার চ্যানেলটা এডুকেশন রিলেটেডই হবে, ঠিক আছে? তারপর থেকে তখন দেখবো আনুষাঙ্গিক যদি কিছু আলোচনা করা যায়, সেটা পরে ভাবা যাবে। তাহলে যাই হোক, আমার সম্পর্কে বলে দিলাম। এরপর আজকে আমরা বেসিক একটু আলোচনা করব। এটা চ্যানেলের প্রথম ভিডিও, প্রথম দিনই অত ডেপথে ঢুকে গেলে মুশকিল আছে, ঠিক আছে? সো আমাদেরকে আজকে কি শিখতে হবে? আমরা এখন কি শিখবো? লেসন প্ল্যান শিখবো, ঠিক আছে? লেসন প্ল্যান, পাঠ পরিকল্পনা যেটাকে বলা হয়। চলো সেটা সম্পর্কে আজকে একটু আলোচনা করে নিই। লেসন প্ল্যান, এটাকে বাংলাতে কি বলা হয়? এটাকে বাংলাতে বলা হয় পাঠ পরিকল্পনা, ঠিক আছে? পাঠ পরিকল্পনা। প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ লেসন প্ল্যান। প্রথমে আমাদেরকে কি বুঝতে হবে? প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ লেসন প্ল্যান। হোয়াট ইজ লেসন প্ল্যান, বেসিক জিনিস। লেসন প্ল্যান কি? লেসন প্ল্যান কি? তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা একটু দেওয়ার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি। লেসন প্ল্যান মানে পাঠ পরিকল্পনা। পরিকল্পনা কি? পরিকল্পনা, ধরো কোনো একটা কাজ, যে কোনো কাজ করার জন্য আমাদের একটা পরিকল্পনা প্রয়োজন, ঠিক আছে? আমেরিকা যে ওসামা বিন লাদেনকে তার ইয়েতে ঢুকে মেরেছিল, তার জন্য একটা বিশাল পরিকল্পনা ছিল। পরিকল্পনা ছাড়া কিন্তু কাজে সাকসেস পাওয়ার চান্স খুব কম, ঠিক আছে? তাহলে যে কোনো কাজেই পরিকল্পনা খুব প্রয়োজন। তাহলে এটার ক্ষেত্রে যখন এডুকেশন হয়, তাও আবার কাদের এডুকেশন না? বিশেষ করে প্রাইমারি স্টুডেন্ট যারা জাস্ট পড়াশোনাটা স্টার্ট করছে, তাদের ক্ষেত্রে যদি পড়াশোনাটা অ্যাট্রাকটিভ না হয়, ছোটবেলা থেকেই আমরা যদি পড়াশোনার বিষয়টা তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা থেকে ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেজন্য কোনো একটা জিনিস ক্লাসরুমে রিপ্রেজেন্টেশন করার আগে সেটা কিভাবে পরিকল্পনা মাফিক আমি তার একটা ব্লু প্রিন্ট তৈরি করতে পারছি, সেটা মেন্টালি প্রথম আমাকে লিখে করতে হবে, বা তারপর উইথ এক্সপিরিয়েন্স, উইথ ডিউরেশন অফ টাইম সেটা আমি মেন্টালি করে নিতে পারবো যখন অভিজ্ঞতা একটা হয়ে যাবে। তো সেটাই হচ্ছে লেসন প্ল্যান। একটা পড়াটাকে একটা পূর্ব পরিকল্পিতভাবে একটা মার্জিত রূপ দেব, যাতে করে তাদেরকে স্টুডেন্টরা ম্যাক্সিমাম বুঝতে পারে এবং অ্যাট্রাকটিভ ওয়েতে বুঝতে পারে, কেউ যেন বোরিং না ফিল করে। এটাই হচ্ছে লেসন প্ল্যান, ঠিক আছে? এই যে লেসন প্ল্যান আছে, এর প্রয়োজনীয়তা কি, নিড, আমি অনেকখানি নিডটা বলে দিলাম। এর নিড হচ্ছে একটাই না, অ্যাপ্রোচটা অ্যাট্রাকটিভ ওয়েতে, পড়ানোর যে অ্যাপ্রোচটা তাদেরকে অ্যাট্রাকটিভ ওয়েতে স্টুডেন্টদের কাছে আমি নিয়ে যাব। কারণ দেখো, কেন বলছি, একটা প্রাইমারি স্টুডেন্ট সে খুব ছোট থাকে, এবার ধরো সে অত সহজে স্কুলে যেতে চায় না, সে বেশি খেলতে চায়। তার উপর ধরো বাড়িতে কোনো জায়গায় রিলেটিভ এসে থাকে, তাহলে তো স্কুলে যেতেই চায় না, ঠিক আছে? তো তখন তার মা দেখবে জোর করে তাকে স্কুলে মেরে ধরে, অনেক সময় মারধর দিতেও দেখা গেছে, যদিও সেটা করা একদম উচিত না। কারণ মেরে ছেলেটাকে বা মেয়েটাকে স্কুলে পাঠানোর অর্থ কি? বেকার, কারণ তার মনটা কোনো মতেই স্কুলে বসবে না। তো তখন আমি ধরো ক্লাসরুমে কোনো ছেলে ধরো জানলার দিকে তাকিয়েছে, সে ভাবছে আহারে এখন আমি বাড়িতে থাকলে ওদের সাথে খেলতে পারতাম। সবাই তো স্কুলে যায় না, কেউ তো খেলেও বেড়ায়, বা বাড়িতে রিলেটিভ আছে, তার সমবয়স্ক কোনো ছেলে মেয়ে থাকলে তার মনটা সেখানে পড়ে থাকে। তাহলে তার মনটাকে পড়ার মধ্যে নিয়ে আসার জন্য আমাকে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে। কীভাবে? প্রথমে ক্লাসরুমের টিচার ঢুকেই যদি বলেন আজকে আমরা এটা পড়বো, দেখবি সবাই অন্যমনস্ক থাকে, কেউ খেলছে, কেউ কাঁদছে, কারো অন্য কথা মন পড়ে আছে। তো
তাহলে সেই সমস্ত বিষয়বস্তুগুলোকে মাথায় রেখে তাদের মনটাকে একটা ছাতার তলায় নিয়ে আসার জন্যই এই লেসন প্ল্যানটার প্রয়োজন। আশা করি আমি বোঝাতে পারলাম। এরপর আমরা লেসন প্ল্যানের ক্লাসিফিকেশন দেখব, বেসিক ক্লাসিফিকেশন। লেসন প্ল্যান পাঠ পরিকল্পনার আমরা ক্লাসিফিকেশন যদি দেখি, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে মাইক্রো লেসন প্ল্যান, একটাকে বলা হচ্ছে মাইক্রো লেসন প্ল্যান, আর একটাকে বলা হচ্ছে ম্যাক্রো লেসন প্ল্যান। ম্যাক্রো লেসন প্ল্যান, ঠিক আছে। এই যে মাইক্রো লেসন প্ল্যান, এটাকে বাংলাতে বলা হচ্ছে অনুপাঠিকা, আর এটাকে বলা হচ্ছে ম্যাক্রো মানে কি বড়, এটাকে বলা হচ্ছে ব্যাপ্ত পাঠিকা। অনুপাঠিকা আর ব্যাপ্ত পাঠিকা, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, ঠিক আছে। চলো এবার এদের কিছু বৈশিষ্ট্য। এইদিকে যদি আমি মাইক্রো লিখলাম, এদিকে যদি আমি মাইক্রো লেসন প্ল্যান লিখলাম, এদিকে আমি ম্যাক্রো লেসন প্ল্যান লিখছি, ম্যাক্রো লেসন প্ল্যান, এবং আমি এদের একটু তুলনামূলক আলোচনাও করব বৈশিষ্ট্য। দেখো মাইক্রো লেসন প্ল্যান সর্বপ্রথম হচ্ছে অনুপাঠিকা। এটা হচ্ছে সময়টা খুব কম থাকে, সময়টা খুব কম থাকে। সময়টা তুমি বলতে পারো 8 থেকে 10 মিনিটের মধ্যেই থাকে। ম্যাক্রো লেসন প্ল্যানের সময়টা কিন্তু 40 থেকে 45 মিনিট, কোথাও 40 কোথাও 45, জন্য আমি 40 থেকে 45 মিনিট, ঠিক আছে। এটা বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে এবার, ঠিক আছে। দেখো এটা 8 থেকে 10 মিনিট আর এটা 40 থেকে 45 মিনিট, অর্থাৎ একটা কম সময় একটা বেশি সময়। দ্বিতীয় নম্বর ক্যারেক্টার যদি আমি যাই, তাহলে মাইক্রো লেসনের ক্ষেত্রে হচ্ছে কি বলতো, মাইক্রো লেসন প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, যেটা শিক্ষার্থীর সংখ্যা মানে 10 জনের মধ্যেই হবে। ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 10 জন। হোয়ারএজ এখানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা প্রায় ধরো না 35 থেকে 40 জন। একটা রিয়েল প্রাইমারি ক্লাসরুম, একটা প্রাইমারি ক্লাসরুমে যতজন স্টুডেন্ট থাকে সেটা হচ্ছে ম্যাক্রোর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখানে শিক্ষার্থীরা নিজেই, এখানে শিক্ষার্থী ও শিক্ষক একই ব্যক্তি, শিক্ষার্থী ও শিক্ষক হচ্ছে একই। অর্থাৎ এই যে ট্রেনি টিচার, আমরা যারা টিচিং করছি, যখন আমি পড়াচ্ছি তখন আমারই বন্ধু বান্ধবগুলো বসে আছে সামনে, তারপর যখন ওরা পড়াচ্ছে তখন আমরাও বসে থাকবো। তাহলে এখানে শিক্ষার্থী ও শিক্ষক একই, এখানে কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষার্থী ও শিক্ষক আলাদা। অর্থাৎ এখানে আমি রিয়েল ক্লাসরুম পুরো থাকছে, বাস্তব ক্লাসরুম থাকছে এখানে, আর এখানে কিন্তু রিয়েল ক্লাসরুম থাকছে না। রিয়েল ক্লাসরুম এখানে থাকছে না, এখানে কিন্তু রিয়েল ক্লাসরুম থাকে, একটা প্রকৃত শ্রেণীকক্ষের মধ্যে হয়। আচ্ছা, এটাকে আমরা ক্ষুদ্র সংস্করণ বলতে পারি, ক্ষুদ্র সংস্করণ বলতে পারি। কার বলতে পারি? ক্ষুদ্র সংস্করণ ম্যাক্রো লেসন প্ল্যানের ক্ষুদ্র সংস্করণ কাকে বলতে পারি? এই মাইক্রো লেসন প্ল্যানকে আমরা বলতে পারি। ক্লিয়ার? দুটোর বৈশিষ্ট্য, দুটোর সাথে তুলনামূলক আলোচনা আমরা মোটামুটি আলোচনা করে নিলাম। এরপর আসবো আমরা আজকের ফাইনাল, যেটা আমরা কাল থেকে আলোচনা করব, ঠিক আছে। NCTE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ন্যাশনাল অনেক সময় আসে, সেই জন্য ফুল ফর্মটা বলে দিলাম, কাউন্সিল ফর টিচার এডুকেশন, ঠিক আছে, এডুকেশন, এটা মনে রাখবে ফুল ফর্মটা। অল ইন্ডিয়াতে টোটাল 33 খানা, অল ওভার ইন্ডিয়াতে টোটাল 33 খানা স্কিলের কথা বলেছেন, যেভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে বাচ্চাদেরকে ওইভাবে করা যেতে পারে। তো তার মধ্যে ভারতবর্ষে তো এতগুলো স্টেট, এতগুলো ইউনিয়ন টেরিটরি, যে রাজ্য বিভিন্ন রকম কোনো দক্ষতা, প্রত্যেকটা দক্ষতার আলাদা আলাদা নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো যে রাজ্যের যেটা পছন্দ সেই অনুযায়ী তারা নিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটা ফুল ফর্মটা জেনে রাখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ
প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আমাদের এখানে কতগুলো স্কিলের কথা বলেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5খানা স্কিলের কথা বলেছে। ঠিক আছে, এই 5খানা স্কিল আমাদেরকে ভালো করে পড়তে হবে। কি কি সেই 5খানা স্কিল দেখি তো, আমরা লেখার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। 1 নম্বরে হচ্ছে, এগুলো বাংলা নাম, এগুলোর ইংরেজি নামও আছে, সমন্বয় সাধন দক্ষতা। সেগুলো আমরা যখন লেসন প্ল্যানটা ইংরেজিতে যখন আমরা শিখবো তখন আমরা ইংরেজিটা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে শিশুকেন্দ্রিক, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা। ঠিক আছে। 3 নম্বর বলতে পারবো কি, 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীর, 4 নম্বর হচ্ছে কি, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। আর 5 নম্বর হচ্ছে, 5 নম্বর কি, কৃতকলার যে ব্যাপারটা, পুরো নামটা কি যেন ছিল, কৃতকলার সংযোগ সাধনের দক্ষতা। ঠিক আছে, পড়াশোনার সাথে কৃতকলার, এটা পুরো নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট কৃতকলার সংযোগ সাধনের দক্ষতা। পড়াশোনার সাথে কৃতকলাটাকে কিভাবে আমরা ইনক্লুড করব। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড টোটাল 33খানা, এনসিটি অল ওভার ইন্ডিয়াতে 33খানা স্কিলের কথা বলেছে, বাট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদের এই 5খানা স্কিলকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। সমন্বয় সাধন দক্ষতা, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এবং কৃতকলার সংযোগ সাধনের দক্ষতা। পড়াশোনার মধ্যে সেটাকে নাটকের ভঙ্গিমায় কিভাবে আলোচনা করা যায়। এরপর এটা বলি যে এরকম না, আমাদের একটা ভুল ধারণা থাকে, সমন্বয় সাধন পরীক্ষার সময় যে কোনো আমাদেরকে 2টো দক্ষতার উপর দেখাতে হয়, কিন্তু লেসন প্ল্যান আমাদেরকে তৈরি করতে হয় টোটাল 5খানা, তো এবার আমার 4খানা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে, সেটা বাংলা, ইংলিশ, ইভিএস আর অঙ্ক। চাইল্ড সাইকোলজির উপর তো লেসন প্ল্যান তৈরি হয় না, তার মানে যে কোনো একটা দক্ষতা, একটা সাবজেক্টের উপর 2টো দক্ষতা আমাকে করতে হয়। ঠিক আছে। এরপর দেখো আমাদের কলেজে কি হয়েছিল, সমন্বয় সাধন দক্ষতা সবাই বাংলা থেকে করতো, তার মানে সবার মাথায় একটা ধারণা হয়ে গেছিল যে সমন্বয় সাধনা বোধহয় বাংলা থেকেই করা যায়। কিন্তু আমি এখানে বলে রাখি, এই যে 5খানা লেসন প্ল্যান, 5খানা স্কিলের কথা বললাম, তুমি যে কোনো ক্লাসের যে কোনো সাবজেক্টের উপর এটা অ্যাপ্লাই করতে পারো। তুমি ধরো নরহরি দাস, আমি কথার কথা বললাম নরহরি দাস, এটা তো একটা বাংলার বিষয়। তুমি নরহরি দাসের উপর সমন্বয় সাধন দক্ষতা অ্যাপ্লাই করতে পারো, তুমি নরহরি দাসের উপর শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা অ্যাপ্লাই করতে পারো, তুমি নরহরি দাসের উপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যে কোনো একটা স্কিল অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা স্কিলের থ্রুই ওটা লেখা যাবে, বাট লেখার ভঙ্গিমাটা আলাদা হবে। তুমি সমন্বয় সাধন দক্ষতা যখন আলোচনা করবে তখন তার লেখার ক্যাপাসিটি একরকম হবে। তুমি যখন শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতার রেসপেক্টে যখন নরহরি দাস আলোচনা করবে, তার লেখার রেসপেক্টিভটা আলাদা হবে। ঠিক আছে। আরেকটা কথা, এই যে এগুলো এক একটা স্কিলে, প্রত্যেকটা স্কিলে 4টে করে কম্পোনেন্ট আছে, 4 কম্পোনেন্টস, বাংলাতে বলা হচ্ছে আচরণাঙ্গ। ওগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। তাহলে 5টা স্কিলে 4টে আচরণাঙ্গ, মানে টোটাল 20 কম্পোনেন্টস, 20খানা টোটাল কম্পোনেন্ট আছে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদেরকে যখন পরীক্ষাতে আমরা ডেমো দেবো তখন আমাদেরকে হয় যদি সময় না থাকে টিচার ডাইরেক্টলি জিজ্ঞেস করেন যে তুমি কোন দক্ষতাটা পড়াবে, না স্যার আমি এই দক্ষতাটা পড়াবো, তোমাকে আর পড়াতে হবে না, তুমি জাস্ট কম্পোনেন্টগুলো আমাকে 4টা বলে দাও। তাহলে আমাকে এই 20খানা কম্পোনেন্ট কিন্তু মনে রাখতে হবে। আর যদি ডাইরেক্টলি জিজ্ঞেস নাও করেন, যদি তুমি পড়াও, তো তখন তো তোমাকে কম্পোনেন্টগুলো মনে রাখতেই হবে, কারণ তোমার পড়ানোর থ্রু তোমার এই কম্পোনেন্টগুলো তোমাকে প্রতিফলিত করতে হবে। ঠিক আছে। তো যাই হোক, আজকে বেসিক লেসন প্ল্যান কি, লেসন প্ল্যানের হিস্ট্রি সম্পর্কে আমরা একটু জানলাম।
কত রকমের লেসন প্ল্যান হয় সেটা জানলাম, এবং তাদের মধ্যে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক জানলাম, তাদের মধ্যে তুলনামূলক একটা আলোচনা আমরা করলাম, ঠিক আছে। এবং ফাইনালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে যে সমস্ত 5খানা রয়েছে সেটা আমরা আলোচনা করলাম। পরের ভিডিও থেকে আমরা স্টার্ট করব লেসন প্ল্যান আলোচনা। আমি কি করব, যে কোনো ক্লাসের যে কোনো সাবজেক্টের একটা পড়া, সেই পড়াটাকে ধরো প্রথম কথা কয়েকটা খণ্ডে ভাগ করতে হবে। তো প্রথমে কয়েকটা খণ্ডে ভাগ করার পর কি করব, সেই পড়াটা যতগুলো খণ্ড আছে এক একটা দক্ষতায় সবগুলো কমপ্লিট আলোচনা করব, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি, ধরো নরহরি দাসকে আমি ধরো চারটা পোর্শনে ভাগ করলাম, নরহরি দাসকে আমি 4টা পোর্শনে ভাগ করলাম। এবার আমি শুধুমাত্র প্রথম পোর্শন নরহরি দাস আলোচনা করে সেটা ছেড়ে দেবো না। আমি নরহরি দাস ধরো একটা দক্ষতা দেখাচ্ছি, আমি ধরো প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতার ওপরে আমি 4খানা পার্ট আগে আলোচনা করে শেষ করবো, তারপর অন্য সাবজেক্টে যাবো, এটাই বলতে চাইছি, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারলে আমি যেটা বোঝাতে চাইলাম। সো কিপ কন্টিনিউ অ্যান্ড লার্নিং। আজকে এখানেই শেষ করছি। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই সবাই আমার এটা দায়িত্ব যে আমি যতটুকু শিখছি ভালো করে সবাইকে শেখাবো। সেরকম সবার একটা, আমার ভিউয়ার্সদের একটা নৈতিক কর্তব্য আছে, সেটা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। একদম নতুন চ্যানেল আজকে থেকে স্টার্ট করছি, সো পাশে থাকতে হবে অবশ্যই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো।